দিল্লিতে বিধানসভা নির্বাচন ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রত্যেক রাজনৈতিক দল ঘর গোছানো কিন্তু শুরু করে দিয়েছে। এই প্রচারে কিছুটা হলেও এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। তার কারণ দিল্লিতে গত দুবারের ক্ষমতায় কিন্তু রয়েছে এই আম আদমি পার্টি, এবং ইতিমধ্যে তারা যে স্ট্র্যাটেজিটা নিয়েছে প্রত্যেকটা কিন্তু রাজনৈতিক স্ট্র্যাটেজি। এবং ইতিমধ্যে কয়েকদিন আগে কিন্তু আম আদমি পার্টি যে ঘোষণা করেছে যে পূজারী অর্থাৎ মন্দিরে যারা পুজো করেন তাদেরও কিন্তু 18,000 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন এই অরবিন্দ কেজরিওয়ালের দল। আর যা নিয়ে কিন্তু শুরু হয়েছে জোর বিতর্ক। উল্টো দিকে পাল্টা বিজেপিও কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি, এবং এই কটাক্ষের মধ্যে কিন্তু চলে এসছে রাজপাল যাদব। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। দিল্লিতে বিধানসভা নির্বাচন ঘোষণার ঠিক আগেই এক কথায় বলা যায় আম আদমি পার্টি কিন্তু প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। ইতিমধ্যে কিন্তু 70টি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে, যদিও অনেকটা পিছিয়ে প্রধান বিরোধী দল বিজেপি এবং কংগ্রেস। তার কারণ এই যে আম আদমি পার্টি কয়েকদিন আগেই যে ঘোষণাটা করেছেন সেটা হলো মহিলাদের ভাতা দেওয়ার, এবং অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন যে তার দল ক্ষমতায় আসলে প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে 2100 টাকা করে ভাতা দেওয়া হবে। এবং তাকে কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি এবং কংগ্রেস। এই মহিলাদের ভাতা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে। তার কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা ঘোষণা করেন, এবং সেটা ছিল তার 2021 বিধানসভা নির্বাচনে একটা চমক। এবং এই লক্ষ্মীর ভাণ্ডারের উপরে ভর করে কিন্তু ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস, কারণ 2021-এ প্রচণ্ডভাবে কিন্তু অ্যান্টি ইনকমপেন্সি ধরা পড়েছিল। পরবর্তীতে আমরা দেখি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু এই পথে হাঁটেন, এবং এই বিশেষ করে লাডলি বেহনা এই প্রকল্পের উপর ভর করে কিন্তু ক্ষমতায় ফেরে। ঠিক একই রকমভাবে মহারাষ্ট্রের নির্বাচনে আমরা দেখেছি, ঝাড়খণ্ডের নির্বাচনে আমরা দেখেছি হেমন্ত সোরেন কিন্তু এই প্রকল্পই নিয়েছেন। ফলে অরবিন্দ কেজরিওয়ালও তার ব্যতিক্রম হলেন না। তিনিও কিন্তু ঘোষণা করেছেন যে তিনি ক্ষমতায় ফিরলে মহিলাদের 2100 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করবেন। পাশাপাশি এবার তিনি যেটা ঘোষণা করেন সেটা হচ্ছে পুরোহিতদের, অর্থাৎ মন্দিরে যারা পুজো করেন সেই পুরোহিতদের 18,000 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল দল। শুধু ঘোষণা নয়, পাশাপাশি পাল্টা বিজেপিও কিন্তু পাল্টা কটাক্ষ করেছে অরবিন্দ কেজরিওয়ালকে। তার কারণ রীতিমতো অরবিন্দ কেজরিওয়ালকে চুনাবি হিন্দু, অর্থাৎ ভোটের সময় হিন্দু, এরকমই কিন্তু কটাক্ষ করেছে বিজেপি। যদিও এর পাল্টা হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের দল বলেছে যে বিজেপি রাজ্যে প্রায় 20টি রাজ্যে ক্ষমতায় রয়েছে, দেশের মধ্যে প্রায় 20টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। কোন রাজ্যে পুরোহিতদের এইরকম ঘোষণা করেছে বিজেপি সরকার, অর্থাৎ তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। তার কারণ আমরা জানি যে বিজেপি ক্ষমতায় রাখলেও, হিন্দুত্ব নিয়ে রাজনীতি করলেও পুরোহিতদের এরকম ভাতা দেওয়ার কিন্তু কোনো ঘোষণা কোথাও কিন্তু নেই, কোনো রাজ্যেই নেই। আর সেটাই কিন্তু দিল্লিতে চালু করলেন এই অরবিন্দ কেজরিওয়ালের দল। ফলে এক কথায় বলা যেতে পারে নির্বাচনী চমক এটা বলা যেতে পারে। এবং এই যে অরবিন্দ কেজরিওয়াল এই যে প্রথমত মহিলাদের অ্যাকাউন্টে 2100 টাকা দেওয়ার ঘোষণা, পাশাপাশি যে পুরোহিতদের এই ভাতা দেওয়ার ঘোষণা, এটা কিন্তু বলা চলে রাজনীতিতে অনেকটা ইফেক্ট ফেলতে পারে। আমরা বিগত 2020 সালের বিধানসভা নির্বাচনে যদি দেখি, 70টি আসনের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের দল পেয়েছিল 62টি আসন, বিজেপি পেয়েছিল 8টি আসন। সুতরাং অনেকটা এগিয়ে বলা যেতেই পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি মাঝখানে যদি আমরা দেখি আবগারি দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, পরবর্তীতে জেল খাটেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। এবং তাছাড়া আম আদমি পার্টির অনেক নেতা সঞ্জয় সিং, তিনিও কিন্তু জেলে ছিলেন এই আবগারি দুর্নীতিতে। ফলে আবগারি দুর্নীতির কাঁটা কিন্তু রয়েছে কেজরিওয়ালের দলে। সুতরাং সমস্ত কিছু সঙ্গে নিয়েই এক কথায় বলা চলে প্রচারে কিন্তু আগে থেকে ঝাঁপিয়ে পড়লেন এই কেজরিওয়ালের দল। এবং রীতিমতো প্রত্যেকটা যে ঘোষণা তা কিন্তু এক কথায় নির্বাচনী ঘোষণা বলা যেতেই পারে। এবং যেহেতু নির্বাচন কমিশন এখনও নির্বাচন ঘোষণা করেনি, অর্থাৎ এনসিসি লাগু হয়নি, ফলে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে ঘোষণা কিন্তু করতেই পারে, প্রতিশ্রুতি দিতেই পারে। কিন্তু যদি এমসিসি লাগু হয়ে যায় তাহলে কিন্তু কোনো সরকারি কোনো এরকম কোনো ঘোষণা করতে পারবে না। সুতরাং আগে থেকেই কিন্তু কোমর বেঁধে নেমেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। পাশাপাশি আমরা যদি দেখি
INDA জোটের প্রধান শরিক, যেখানে কংগ্রেস রয়েছে, আম আদমি পার্টি রয়েছে, সেখানে কিন্তু এই INDA জোট থেকে কংগ্রেসকে বহিষ্কারেরও দাবি তুলেছে। অর্থাৎ এই দিল্লিতে আম আদমি পার্টি কিন্তু ক্ষমতায় এসেছিল কংগ্রেসকে পরাস্ত করেই। কংগ্রেসের তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়ে কিন্তু ক্ষমতায় ফেরেন। ফলে কংগ্রেসের সঙ্গে যদি জোট বেঁধে গাঁটছাড়া বেঁধে দিল্লিতে লড়াই করে, তাহলে এক কথায় বলা যায় কিছুটা হলেও বিপাকে পড়তে পারে। তার কারণ তাহলে বিজেপির হাতে বড় হাতিয়ার তুলে দেওয়া হবে যে আম আদমি পার্টি এবং কংগ্রেস এক। অর্থাৎ কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেই কিন্তু আম আদমি পার্টির জন্ম। আর সেই কারণেই আম আদমি পার্টির পক্ষ থেকে কিন্তু কংগ্রেসকে পাল্টা কটাক্ষ, তীব্র কটাক্ষ বলা যেতে পারে করা হয়েছে। সুতরাং আম আদমি পার্টি দিল্লির নির্বাচনকে সামনে রেখে একের পর এক ঘোষণা চমক কিন্তু দিয়ে চলেছে। উল্টো দিকে যদি দেখি কিছুটা হলেও পিছিয়ে বিজেপি, কারণ আম আদমি পার্টির আরেকটা যেটা কটাক্ষ সেটা হচ্ছে বিজেপি কিন্তু কোনো মুখ্যমন্ত্রীকে, কোনো নেতাকে মুখ্যমন্ত্রী মুখ করে কিন্তু লড়াইয়ে যাচ্ছে না। পাশাপাশি এখনও কিন্তু প্রার্থীও ঘোষণা করেনি। ফলে প্রচারে কিছুটা হলেও এগিয়ে আম আদমি পার্টি। এখন দেখা যাক নির্বাচন কমিশন কবে ঘোষণা করে নির্বাচনের ডেট, এবং নির্বাচনে কোন দল জিতে ক্ষমতা ফেরে সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।